আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের অর্থাৎ 10 নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা কীটপতঙ্গ নিয়ে জানবো। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, আমরা কীটপতঙ্গ সম্পর্কে জানার আগে আমাদের কি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য সম্পর্কগুলো মনে আছে? তো এই আর্থ্রোপোডার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কি ছিল বলো তো? আর্থ্রোপোডার যারা এর ভিতরে যে সকল কীটপতঙ্গ রয়েছে তারা দেখতে কেমন ছিল? তাদেরকে তিনটা অংশে ভাগ করা যেত, মস্তক, বক্ষ, উদর। তারপরে হচ্ছে এদের সন্ধিযুক্ত পা ছিল, এদের হচ্ছে অ্যান্টেনা ছিল, পুঞ্জাক্ষী ছিল। তো এরকম কিছু যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আর্থ্রোপোডার মধ্যে ছিল। এই আর্থ্রোপোডার যে কীটপতঙ্গগুলো সেগুলোই আসলে আজকে আমাদের পড়া, মানে কীটপতঙ্গগুলোই মূলত আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যে, আর্থ্রোপোডা পর্বের মধ্যে অন্তর্গত। তো চলো আজকে আমরা দেখি কীটপতঙ্গ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। প্রাগৈতিহাসিক কাল থেকেই পৃথিবীতে কীটপতঙ্গের বিচরণ অবশ্যই অনেক আগে থেকে কিন্তু কীটপতঙ্গ ছিল। প্রায় 40 থেকে 50 কোটি বছর আগে পৃথিবীতে কীটপতঙ্গের আগমন ঘটে। এরপর বড় একটা সময় জুড়ে পৃথিবীর প্রায় সব প্রায় সব পরিবেশেই হচ্ছে গিয়ে এদের আধিপত্য ছিল। ওই সময় কীটপতঙ্গ আকারেও বেশ বড় ছিল, এক একটা গঙ্গা ফড়িং ছিল গাংচিল পাখির সমান। চিন্তা করে দেখো যে অনেক দিন আগে হচ্ছে গিয়ে এই কীটপতঙ্গের বিচরণ ছিল, ঠিক আছে। এবং প্রায় হচ্ছে 40 থেকে 45 কোটি বছর আগে এই কীটপতঙ্গের আগমন ঘটে। দেখা যায় একটা হচ্ছে বিশাল সময় ধরেই কিন্তু পৃথিবীর প্রায় সকল পরিবেশেই এদের দেখা যেত, এদের আধিপত্য ছিল। এবং ওই সময় কীটপতঙ্গের আকারও কিন্তু বেশ বড় ছিল। তো আগেকার দিনে সকল মানে প্রাণী বলো, সকল উদ্ভিদের বলো, এদের আকারগুলো কিন্তু বড় ছিল। আস্তে আস্তে সেগুলো আকার ছোট হয়েছে বিবর্তনের জন্য, মানে পরিবেশের যে বিবর্তন, যে পৃথিবীর যে বিবর্তন, এই বিবর্তনের মাধ্যমে কিন্তু কি হয়েছে, বিবর্তনের মাধ্যমে কীটপতঙ্গের আকার কিন্তু কমে এসেছে, মানে ছোট হয়ে গেছে। তো গঙ্গা ফড়িং যেটাকে আমরা চিনি, যে গঙ্গা ফড়িং যেগুলো হচ্ছে লাফিয়ে চলে, সেগুলো কিন্তু গাংচিল পাখির সমান ছিল। তাহলে চিন্তা করে দেখো, এত বড় গঙ্গা ফড়িং যদি আমরা দেখি তাহলে আমরা দেখি অজ্ঞান হয়ে যাবো, এত বড় কীটপতঙ্গ ছিল। কিন্তু ধীরে ধীরে কিন্তু এদের বিবর্তনের জন্য এদের আকার ছোট হয়ে গেছে। কালক্রমে কীটপতঙ্গের ধারায় পৃথিবীতে আবির্ভূত হয় পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী। একসঙ্গে কমতে থাকে কীটপতঙ্গের প্রভাব, তবে আকারে ছোট হয়ে গেলেও প্রজাতি, বৈচিত্র্য এবং সংখ্যাধিক্যে এদের জুড়ি নেই। তো বিবর্তনের জন্য কি হয়, বিবর্তনের ধারায় হচ্ছে গিয়ে নতুন করে পাখির আবির্ভাব হয়, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হয়। তো দেখা যাচ্ছে পাখিদের প্রধান খাদ্যই হচ্ছে কীটপতঙ্গ। তো তারা কিন্তু এই কীটপতঙ্গ খেয়ে খেয়ে কিন্তু এদের পরিমাণটাও কমিয়ে ফেলে, তার সাথে হচ্ছে এদের আকারটাও ছোট হয়ে যায়। কিন্তু আকার ছোট হওয়া সত্ত্বেও এই প্রজাতি, মানে এই যে কীটপতঙ্গের যে প্রজাতি, এই প্রজাতির কিন্তু বৈচিত্র্য রয়েছে এবং এদের সংখ্যাধিক্যেও কিন্তু জুড়ি নেই। এদের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। বর্তমান সময়েও আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য প্রজাতির কীটপতঙ্গ। প্রাণী জগতে সবচেয়ে বেশি প্রজাতি আছে কীটপতঙ্গ শ্রেণীতে। পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতে প্রায় 80% কীটপতঙ্গ। এখন পর্যন্ত এদের প্রায় 10 লক্ষ প্রজাতির বর্ণনা রয়েছে। তাহলে আমরা যদি বলি যে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির কি রয়েছে, মানে বেশি প্রজাতি বা বেশি কোন ধরনের প্রাণী রয়েছে, তাহলে সেটা উত্তর হবে কি কীটপতঙ্গ। আমরা পড়েছিলাম আর্থ্রোপোডার মধ্যে যে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো আছে, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের যে কীটপতঙ্গ আছে তাদের সংখ্যাটা পৃথিবীতে সবচাইতে বেশি, কীটপতঙ্গ শ্রেণী সবচাইতে বেশি। পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতের প্রায় 80%ই হচ্ছে কীটপতঙ্গ, যার মধ্যে এখন পর্যন্ত 10 লক্ষ প্রজাতি বর্ণনা হয়েছে। চিন্তা করো কত বিশাল সংখ্যক কীটপতঙ্গ আমাদের পৃথিবীতে রয়েছে। কীটপতঙ্গের এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কীটপতঙ্গের তোমার হচ্ছে গিয়ে বর্ণনা দেখবো যে কীটপতঙ্গ হচ্ছে গিয়ে কীভাবে, এদের দেহটা কীভাবে গঠিত, দেহের মধ্যে কী কী অংশ রয়েছে। কীটপতঙ্গের দেহ 3টা অংশে বিভক্ত। কয়টা অংশে বিভক্ত? 3টা অংশে বিভক্ত। মস্তক বা মাথা, বক্ষদেশ এবং উদর। মাথা, বক্ষ, উদর, ঠিক আছে। মাথা, বক্ষ বলতে বুক বুঝে, বুক, এবং উদর বলতে পেটকে বোঝানো হয়। যদি আমরা একটু ছবি দেখি, তোমাদের একটা কীটপতঙ্গের ছবি এখানে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে গিয়ে ঘাস ফড়িংয়ের এই ছবিটা যদি আমরা খেয়াল করি, ঘাস ফড়িং, তেলাপোকা, প্রজাপতি, উই পোকা, তারপরে মনে করো যে পিঁপড়া, ঠিক আছে, মৌমাছি, শুধু যে মাছি আছে সেগুলো, এই বিভিন্ন ধরনের এই কীটপতঙ্গগুলো হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত বা কীটপতঙ্গই। তো এখানে আমরা দেখি যে এদের হচ্ছে 3টা ভাগে কিভাবে ভাগ করা হচ্ছে। এই যে
এটা হচ্ছে হেড মানে মাথা, তার মানে এটা হচ্ছে সেই মাথাটা, এতটুকু হচ্ছে বক্ষদেশ, খেয়াল করো এতটুকু হচ্ছে বক্ষদেশ, এই যে বক্ষদেশ বা থোরাক্স বলা হয়, অ্যাবডোমেন বা হচ্ছে কি উদর বা পেট এটা বলা হয়, তাহলে এতটুকু হচ্ছে কি অ্যাবডোমেন, ঠিক আছে, যে দেখো এতটুকু হচ্ছে অ্যাবডোমেন। তাহলে এই কীটপতঙ্গ, আমরা একটা গ্রাসহপারকে নিয়ে বা হচ্ছে একটা ঘাসফড়িংকে নিয়ে চিন্তা করছি যে এটা দেহটাকে তিনটা ভাগে ভাগ করা যাচ্ছে, মস্তক, বক্ষ এবং উদর। আচ্ছা, কাইটিন দ্বারা গঠিত শক্ত বহিঃকঙ্কালে দেহ আবৃত, এদের দেহের বাইরে একটা কঠিন আবরণ থাকে, ঠিক আছে, ঘাসফড়িং এর দেহের বাইরে একটা কঠিন আবরণ থাকে, কঠিন আবরণের নাম হচ্ছে কাইটিন। কাইটিন এটা হচ্ছে দেহের বাইরে, যেহেতু এই আবরণটা রয়েছে তাই এটাকে বহিঃকঙ্কাল বলে। বহিঃকঙ্কাল মানে যে শক্ত আবরণ বা যে কঙ্কালটা হচ্ছে দেহের বাইরে অবস্থান করে সেটাই আসলে বহিঃকঙ্কাল। তো এইটা হচ্ছে কাইটিন, এটা খুব শক্ত হয়। তো দেখবে এটা মজার একটা ব্যাপার কি, যে এই বহিঃকঙ্কালগুলো দেহকে বাইরে থেকে সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। মানুষের যে কঙ্কালটা থাকে সেটা হচ্ছে দেহের ভিতরে থাকে, আমাদের দেহের কঙ্কাল আমাদের দেহের ভিতরে অবস্থান করছে, শক্ত যে হাড়, শক্ত অস্থি সেগুলো। তাহলে এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এদের দেহ কঙ্কাল কিন্তু এদের ভেতরে না, এদের দেহের বাইরে অবস্থান করছে, ঠিক আছে। বহিঃকঙ্কাল দেহকে সুরক্ষা করে, এটি বিভিন্ন পেশির জন্য সংযোগ বিন্দু হিসেবেও কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে বহিঃকঙ্কাল যেটা হচ্ছে কীটপতঙ্গের দেহের বাইরে অবস্থান করছে, বাইরে মানে কি, বাইরে যা কিছু থাকবে সেটা ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করবে। যেমন মনে করো মানুষের ক্ষেত্রে যে আমাদের যে ত্বকটা আছে সেই ত্বকটা কি করছে, বাইরের বিভিন্ন আঘাত, পানি, বাতাস এগুলো থেকে আমাদের দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রক্ষা করছে। তাহলে কীটপতঙ্গের বাইরে যে আবরণটা থাকবে সেটাকে বলা হচ্ছে বহিঃকঙ্কাল, যা হচ্ছে কি কাইটিন দ্বারা নির্মিত। এটার কাজই হচ্ছে তার দেহটাকে বাইরে থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করা। তাছাড়া এটা কি করে, এটা বিভিন্ন পেশির জন্য সংযোগ বিন্দু হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে আমরা যে এদের কীটপতঙ্গের দেহের যে পেশিগুলো আছে, যে ভিতরে যে পেশিগুলো, যে হাত পা নাড়াচ্ছে বা সন্ধি আছে, তো এই যে পেশিগুলো আছে এই পেশিগুলোর একটা একটার সাথে সংযোগ বিন্দু হিসেবেও কিন্তু এই বহিঃকঙ্কাল কাজ করে থাকে। বৃদ্ধির সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর বহিঃকঙ্কালের খোলস বদলায়। যখন একটা কীটপতঙ্গ ছোট থেকে বড় হয় তখন একটা নির্দিষ্ট সময় পর পর, এটা অন্তর অন্তর মানে নির্দিষ্ট সময় পর পর বহিঃকঙ্কালের খোলস বদলায়। তাহলে বহিঃকঙ্কাল বলতে বাইরের যে আবরণটাকে বোঝানো হচ্ছে, বহিঃকঙ্কাল হচ্ছে কি কীটপতঙ্গের বাইরের আবরণ, এই আবরণটা কি করছে, খোলস বদলায়, অর্থাৎ এই আবরণটা বারবার চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। মানে একই রকম খোলস দিয়ে তারা কিন্তু সারা বছর চলবে না, তারা কি করে নির্দিষ্ট সময় পর পর নিজের দেহের বাইরের এই আবরণটাকে চেঞ্জ করে ফেলে। তো কীটপতঙ্গের আরও একটা বিশেষত্ব হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে এদের মাত্র 3 জোড়া বক্ষদেশীয় পা এবং অধিকাংশ কীটপতঙ্গের 2 জোড়া বক্ষদেশীয় ডানা রয়েছে। তাহলে কীটপতঙ্গের একটা বিশেষত্ব হচ্ছে এদের 3 জোড়া মানে 3 দুগুণ 6টা বক্ষদেশীয় পা রয়েছে, মানে বক্ষের চারপাশে হচ্ছে এখান থেকে পা রয়েছে, এবং অধিকাংশ কীটপতঙ্গের হচ্ছে 2 জোড়া বক্ষদেশীয় ডানা, মানে বক্ষের চারপাশে ওদের 2 জোড়া ডানা রয়েছে, মানে 4টা ডানা রয়েছে। যেমন আমরা যদি একটু ছবিটা দেখি, তাহলে ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো বিষয়টা। যেমন দেখো এই যে এখানে ওদের আমি কি বললাম, 3 জোড়া বক্ষদেশীয় পা, এই যে দেখো তো এইখানে একটা পাকে বোঝানো হচ্ছে, এইখানে আরেকটা পাকে বোঝানো হচ্ছে, আর এইখানে হচ্ছে যে আরেকটা পাকে বোঝানো হচ্ছে, তাই কিনা, ঠিক কিনা বলো। এখানে কিন্তু আমরা 1 2 3 এই 3 জোড়া আমরা কিন্তু 3 জোড়া পাচ্ছি। 3 জোড়া কেন, কারণ এটা কিন্তু ওর একটা সাইডের ছবি, এটা কিন্তু ওর বাম সাইডের ছবি। তাহলে এই সাইডে যেহেতু তার 3টা পা রয়েছে, তাহলে ওই পাশেও কিন্তু তার আরো 3টা এরকম পা রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু বক্ষদেশ থেকে উৎপন্ন। দেখো এইটা, এই যে এখানে গোড়াটা খেয়াল করো, এখানে গোড়া আর হচ্ছে এখানে গোড়া, তিনটাও কিন্তু বক্ষদেশ থেকে উৎপন্ন, মানে বুকের এই সাইডটা থেকে উৎপন্ন। এই জন্য এটাকে বলা হচ্ছে অধিকাংশ কীটপতঙ্গে 3 জোড়া বক্ষদেশীয় পা রয়েছে, মানে 6টা বক্ষদেশীয় পা রয়েছে। তারপরে কি বলেছে, 2 জোড়া বক্ষদেশীয় জানা রয়েছে, 2 জোড়া, তাই না। আচ্ছা, এই যে এখানে হচ্ছে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া আছে, আমি যদি এটা আরেকটা কালার দিয়ে ইউজ করি তাহলে হয়তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে দেখো এইখানে হচ্ছে একটা জোড়া ডানা, মানে একটা ডানা, আর এই যে নিচে আরেকটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আরেকটা। তাহলে এটা কিন্তু এই সাইডেরটা, অর্থাৎ আমি যদি বলি যে বাম সাইডেরটা, এখান থেকে আমরা 2টা ডানা দেখতে পাচ্ছি, তাহলে ওর ওই সাইডে আরো 2টা ডানা এরকম রয়েছে, এবং এটা কিন্তু তোমার বক্ষদেশ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কীটপতঙ্গের ক্ষেত্রে তাদের 2 জোড়া বা 4টা বক্ষদেশীয় ডানা রয়েছে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা হয়তো ঘাস ফড়িং দেখতে পাবো না, কিন্তু তোমাদের বাসায় যে তেলাপোকা আসে সেই তেলাপোকাটাকে গবেষণা করে তুমি দেখতে পারো যে তেলাপোকার শরীরে বা তেলাপোকার হচ্ছে দেহে আসলেই এগুলো আছে কিনা, ঠিক মতো জায়গা মতো আছে কিনা, তার কয়টা পা রয়েছে, তার কয়টা ডানা রয়েছে। আশা করি তোমরা উত্তরটা মিলাতে পারবে। আবার তেলাপোকা তোমার সামনে উড়লে ভয় পেও না কিন্তু। ওকে, এরপরে দেখি আমরা। এবং এই যে তেলাপোকার কথা যে বললাম, তেলাপোকা কিন্তু সহজে মারা যায় না। কেন মারা যায় না বলো তো? তেলাপোকাকে তুমি একবার মারো, সে কিন্তু সহজে মরবে না। তোমাকে ওকে 3-4 বার 5-6 বার যত জোরে মারতে পারো তত জোরে মারতে হবে। কারণ কি, তেলাপোকার গায়ের উপরে দেখবে চকচকে যে আবরণটা থাকে, যেটা ওর বহিঃকঙ্কাল হিসেবে রয়েছে, সেটা কিন্তু আমার কাইটিন দ্বারা নির্মিত, এবং কাইটিনটা কিন্তু খুব শক্ত হয়, এই খোলসটা কিন্তু খুব শক্ত হয়, যার ফলে তুমি যতই আঘাত দাও না কেন, ঝাড়ু দিয়ে পিটাও না কেন, দেখা যায় কি এটা সহজে তখন হচ্ছে মরে না, কারণ তার শরীরে আঘাতটা সেভাবে লাগে না। আচ্ছা, এরপরে আসি যে কীটপতঙ্গের আরও কিছু বৈশিষ্ট্য আছে। কীটপতঙ্গ ব্যাপক বৈসাদৃশ্যপূর্ণ বিভিন্ন রূপ ধারণ করে। অবশ্যই কীটপতঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের রূপ রয়েছে। যেমন আমি যে উদাহরণগুলো বলেছি কীটপতঙ্গের, সবগুলোর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন মৌমাছি বলো, প্রজাপতি বলো, তারপরে হচ্ছে তেলাপোকা, ঘাস ফড়িং, যেগুলো বলো, সবগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রূপ, মানে এতে রূপগুলো বিভিন্ন হয়। আকারের দিক থেকে কোনোটি 1 মিলিমিটারের কম, আবার বড়দের দৈর্ঘ্যে বা পাখার বিস্তৃতি কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, আকারের দিক থেকে মানে এদের যে আকার রয়েছে সেই আকারের দিক থেকে কোনোটা হচ্ছে 1 মিলিমিটারের কম হবে। কি কতটুকু কম হবে? 1 মিলিমিটার কম, খুবই ছোট। এবং আবার অনেকগুলোর আছে অনেক যেগুলো বড়, সে বড়দের দৈর্ঘ্য বা পাখার বিস্তৃতি কয়েক সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বড় হতে পারে। এদের জীবনকাল হচ্ছে কয়েক ঘন্টা থেকে বহু বছর পর্যন্ত হতে পারে। কেননা কখন এরা মারা যাবে তার কিন্তু নিশ্চয়তা নেই। কারণ তোমার সামনে যদি একটা তেলাপোকা বা ঘাস ফড়িং পড়ে, হয়তো তুমি তাকে মেরে ফেললে, যে হয়তো 2 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে, তাই না? তো সেরকম হচ্ছে এই কীটপতঙ্গের কিন্তু জীবনের কোনো নিশ্চয়তা নেই। তো এই জন্য কয়েক ঘন্টা থেকে বহু বছর পর্যন্ত হতে পারে। এরা বিচ্ছিন্ন বা সমাজবদ্ধভাবে থাকতে পারে। বিচ্ছিন্ন বা সমাজবদ্ধ বলতে বোঝানো হচ্ছে, বিচ্ছিন্ন বলতে তারা একা থাকতে পারে, অথবা তারা সমাজবদ্ধভাবে বা দলগতভাবে থাকতে পারে। ঠিক আছে, এখন এই যে আমরা যে ঘাস ফড়িংয়ের কথা মানে বললাম, এই যে ঘাস ফড়িংয়ের ছবি যে দেখালাম, এই ঘাস ফড়িংগুলো কিন্তু একসাথে অনেকগুলো তোমার হচ্ছে চলাচল করে। তো দেখা যায় যে একটা ধানের ক্ষেতের উপর দিয়ে এই অনেকগুলো ঘাস ফড়িং পাল আকারে, মানে পাল হিসেবে কিন্তু সেই ধানের ক্ষেতের উপর দিয়ে উড়ে যায়, মানে একটা পাল আকারে চলে। তো তারা কিন্তু সমাজবদ্ধভাবে চলাফেরা করে। ঠিক আছে। আচ্ছা, কীটপতঙ্গ বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং জৈব পদার্থ খেয়ে জীবন ধারণ করে। খাদ্য উৎসের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্ক মিথজীবিত থেকে পরজীবিতা বা শিকার পর্যন্ত হতে পারে। এই কীটপতঙ্গ কী খায়? বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রাণী খেয়ে থাকে, বিভিন্ন জৈব পদার্থও খেয়ে থাকে। এরা তাদের বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, যেমন এবং খাদ্য উৎসের সাথে, মানে যেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে, সে খাদ্য গ্রহণ মানে যেখান থেকে তারা খাদ্য গ্রহণ করবে তার সাথে এই কীটপতঙ্গের যে সম্পর্ক সেটা মিথজীবিতা হতে পারে, মানে হচ্ছে পারস্পরিক উপকারিতাও হতে পারে, অথবা পরজীবিতা হতে পারে। অর্থাৎ এই কীটপতঙ্গ অন্য কারোর উপর নির্ভর করে বেঁচে থাকতে পারে, অথবা শিকার পর্যন্ত হতে পারে। অর্থাৎ কিছু কীটপতঙ্গ হচ্ছে গিয়ে কোনো খাবারকে শিকার করে বেঁচে থাকতে পারে। অর্থাৎ কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বিভিন্নভাবে জীবন ধারণ করে। যেমন তোমাদেরকে আমি কিছু উদাহরণ বলি। যেমন প্রজাপতির কথা বলি। প্রজাপতি কি খায়? মধু খেয়ে বেড়ায়। সে কিন্তু কোনো ছোট ছোট প্রাণী এগুলো কিন্তু খায় না, বা ছোট কীটপতঙ্গ কিন্তু খায় না। অথবা মৌমাছি কি খায়? মধু খেয়ে বেড়ায়। এই যে মৌমাছি বা প্রজাপতির কথা বললাম, এরা ফুলের মধু খায়। এই ফুলের মধু যখন খায় তখন কিন্তু তারা কি করে? ফুলের মধু খাওয়ার সাথে তারা কিন্তু তাদের পায়ে ফুলের যে রেণুগুলো আছে সেই রেণুগুলো লেগে যায়, এবং তারা যখন ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায় তখন এই রেণুগুলো অন্যান্য ফুলের গায়ে লেগে থেকে সেই ফুলগুলো থেকে ফল তৈরি করতে সাহায্য করে, মানে পরাগায়ন ঘটে, সহজ ভাষায় পরাগায়ন ঘটে। তাহলে এই প্রজাপতি বা মৌমাছি এরা কিন্তু কি করছে? এরা কিন্তু খাবার গ্রহণ করছে, যেমন উদ্ভিদ থেকে যেমন খাবার গ্রহণ করছে ঠিক একইভাবে উদ্ভিদের উপকারও করছে। তাহলে এটা হচ্ছে মিথজীবিতা। আবার হচ্ছে যদি আমি ঘাস ফড়িংয়ের কথা বলি, ঘাস ফড়িং হচ্ছে কি, যে তোমাদের যেটা আমি বললাম যে তারা কিন্তু ধান ক্ষেতের উপর দিয়ে বা বিভিন্ন ধরনের ফসলের উপর দিয়ে পাল আকারে চলে যায়। তাদের প্রধান খাদ্যই হচ্ছে যে তোমার মনে করো ঘাস, বা হচ্ছে কি যে ধান, শস্য, এই জাতীয় খাবার। এরা কিন্তু শস্য জাতীয় খাবারগুলো খেয়ে তাদের কিন্তু তোমার হচ্ছে গিয়ে ওই শস্যগুলো শেষ করে ফেলে। অনেক সময় এই ঘাস ফড়িংয়ের আক্রমণে কিন্তু তোমার শস্য বা ফসল নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে। এরপরে দেখো কীটপতঙ্গে কি কি রয়েছে। কীটপতঙ্গের রয়েছে সুগঠিত পরিপাক,
রক্ত সংবহন, শ্বসন, স্নায়ু এবং প্রজননতন্ত্র। এর পরিপাকৃত খাদ্য যেটা শোষিত হয় প্রধানত খাদ্যনালীর মধ্য অংশে। তাহলে কীটপতঙ্গের কিন্তু তোমার মনে হতে পারে কীটপতঙ্গের মধ্যে হয়তো কিছু নেই, আসলে তা না। কীটপতঙ্গের মধ্যে রয়েছে সুগঠিত পরিপাক, এদের মধ্যে একটা সুন্দর রক্ত সংবহন তন্ত্র থাকবে যার মাধ্যমে তাদের দেহে রক্ত পরিবাহিত হবে। তারপরে হচ্ছে শ্বসন হবে, অর্থাৎ তারা শ্বাস প্রশ্বাস ঘটাবে। তাদের মধ্যে স্নায়ু থাকবে, অর্থাৎ স্নায়ু বলতে যেটার মাধ্যমে তারা হচ্ছে বুঝতে পারবে যে আশেপাশে কী ঘটছে। তাদের প্রজনন তন্ত্র থাকবে। এখন তোমাদের মনে হতে পারে রক্ত সংবহন তন্ত্র, এই কীটপতঙ্গের আবার রক্ত বাসায়? হ্যাঁ আছে, বাট রক্তটা হচ্ছে কি আমাদের মতো লাল রঙের রক্ত না, মানুষের লাল রঙের রক্ত থাকে, কিন্তু এই রক্তটা হচ্ছে আসলে ওদের রক্ত না, ওটা লসিকা আর কি, লসিকা ওদের দেহে পরিবহন হয়। তো হচ্ছে যেটা রক্ত মানে ওদের দেহে কোনো হিমোগ্লোবিন থাকে না দেখে তাদের রক্তের রং কিন্তু লাল হয় না। আচ্ছা, তো তারা যে খাবারটা খায় সে খাবারটা পরিপাক্য হবে এবং পরিপাক হওয়ার পরে খাদ্যটা শোষিত হবে, অর্থাৎ তাদের কিন্তু পুষ্টির প্রয়োজন, তো খাদ্য শোষিত হবে। প্রধানত তাদের যে খাদ্যনালী থাকে, যে নালীর মাধ্যমে তাদের খাবারটা পরিবাহিত হচ্ছে, মানে নালীর মাধ্যমে খাবারটা হচ্ছে আমাদের মানে তাদের দেহে যাচ্ছে, সেই নালীর মধ্য অংশ অর্থাৎ নালীর মাঝখানের অংশটাতে তাদের পরিপাকৃত খাদ্য শোষিত হবে। কীটপতঙ্গ ছোট আকারের প্রাণী হলেও এদের জীবনচক্র বেশ জটিল এবং বৈচিত্র্যময়। প্রায় সব ধরনের কীটপতঙ্গ এদের জীবনচক্রে 3 বা 4টা ধাপ অতিক্রম করে। প্রজাপতি তার জীবদ্দশায় 4টা ধাপ সম্পন্ন করে। আচ্ছা, কীটপতঙ্গ কিন্তু খুবই ছোট প্রাণী, তোমাদের মনে হতে পারে এদের জীবনচক্র হয়তো তেমন কিছুই না, আসলে তা না। এদের জীবনচক্র বেশ জটিল এবং খুবই বৈচিত্র্যময়। দেখা যায় কি এই ধরনের যে কীটপতঙ্গ আছে তাদের জীবনচক্রে 3 থেকে 4টা ধাপ অতিক্রম করে এবং 3 থেকে 4টা ধাপ পরে কিন্তু তারা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। যেমন তোমাদের এখানে একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে প্রজাপতির উদাহরণ। প্রজাপতি একটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী অথবা একটা কীটপতঙ্গ। এরা কি করে, তাদের জীবদ্দশায় 4টা ধাপ সম্পন্ন করে। কয়টা ধাপ সম্পন্ন করে? 4টা ধাপ সম্পন্ন করে। কিভাবে দেখো, প্রথমে হচ্ছে স্ত্রী প্রজাপতি, সে ডিম দিবে। তাহলে প্রথমে হচ্ছে ডিম থেকে শুরু হচ্ছে, স্ত্রী প্রজাপতি প্রথমে ডিম দিবে। তারপরে ডিম কি হবে, ডিম থেকে কি তৈরি হবে, লার্ভা তৈরি হবে। তারপরে ডিম থেকে তৈরি হবে লার্ভা, ঠিক আছে। তো লার্ভাটা হবে খুবই চিকন, খুবই সূক্ষ্ম, যেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে হয়তো খালি চোখে দেখলেও দেখতে পারো, নাও দেখতে পারো। তো এই যে লার্ভাটা তৈরি হবে, তারপরে লার্ভা থেকে কি তৈরি হবে, পিউপা তৈরি হবে, ঠিক আছে। লার্ভা থেকে পিউপা তৈরি হবে এবং পরবর্তীতে মানে লার্ভার পরের যে সাইজটা সেটা আসলে পিউপা, সেটাকে পিউপা বলা হয়। তো পিউপার পরে হচ্ছে কি হবে, পিউপার পরে একটা পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হবে। তাহলে একটা প্রজাপতি তার জীবদ্দশা কয়টা ধাপ সম্পন্ন করে, 4টা ধাপ সম্পন্ন করে। কি কি? প্রথমে স্ত্রী প্রজাপতি ডিম দিয়ে, মানে ডিম দিবে, ডিম থেকে হচ্ছে লার্ভা হবে, লার্ভা থেকে পিউপা হবে, পিউপা থেকে পূর্ণাঙ্গ হবে। তাহলে ডিম, লার্ভা, পিউপা, তারপর পূর্ণাঙ্গ প্রজাপতি হবে, তার মানে বড় হবে। তাহলে এই যে এটা কিন্তু 4টা ধাপ সম্পন্ন করে প্রজাপতি তার জীবদ্দশায় এই 4টা ধাপ সম্পন্ন করে থাকে। এখন একটু আগে আমি যে ঘাসফড়িংয়ের ছবি দেখেছি, সে ঘাসফড়িং জাতীয় যে পতঙ্গ তারা জীবনের 3টা ধাপ সম্পন্ন করে। কি কি? জীবনের 3টা ধাপ সম্পন্ন করে, এটার নাম হচ্ছে ডিম। প্রথমে ডিম পারবে, তারপর নিম্ফে পরিণত হবে, মানে ডিমের পরে ডিম ভেঙে হচ্ছে যে সূক্ষ্ম যে ক্ষুদ্র একটা সাইজ দেখা যাবে সেটাকে বলা হবে নিম্ফ। তারপর হচ্ছে পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে, পূর্ণাঙ্গ কীটপতঙ্গে রূপান্তরিত হবে, ঠিক আছে। কীটপতঙ্গের জীবনচক্রের এই ধরনের পরিবর্তনকে বলা হয় রূপান্তর। তার মানে কীটপতঙ্গের এই যে জীবনচক্র 4টা ধাপ বা 3টা ধাপ যে অতিক্রম করছে, যে 3টা ধাপ 4টা ধাপ সম্পন্ন করছে, এই প্রত্যেকটা ধাপের মাধ্যমে তাদের যে পরিবর্তনটা আসে এটাকে বলা হয় রূপান্তর। তার মানে কীটপতঙ্গ হচ্ছে রূপান্তর করে তাদের জীবনযাপন, মানে তারা হচ্ছে কি বেঁচে থাকবে, তাদের জীবদশায় এই রূপান্তরের মাধ্যমে তারা কিন্তু বেঁচে থাকবে। অনেক কীটপতঙ্গ এককভাবে জীবনযাপন করলেও কোনো কোনো পতঙ্গ দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করে। তাহলে অনেক কীটপতঙ্গ কি হয়, এককভাবে জীবনযাপন করতে পারে, যে একা একা তারা জীবনযাপন করবে। যেমন প্রজাপতি হয়তো একা জীবনযাপন করে, কিন্তু কিছু কিছু পতঙ্গ আছে তারা দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করে, ঠিক আছে। কীরকম সামাজিক জীবনযাপন করে? খুব খুব কমন উদাহরণ হচ্ছে মৌমাছি। তো এদের দলবদ্ধ বসবাস হচ্ছে অনেকটা মানুষের সামাজিক জীবনযাপনের মতো। যেমন মানুষ যেরকম একটা এলাকায় যখন বসবাস করে, সে তখন তার বিল্ডিংয়ে তার আশেপাশে যারা আছে তাদের সবার সম্পর্কে মোটামুটি জানে, চেনাশোনা থাকে এবং পরিচিত থাকে। ঠিক একইভাবে মৌমাছিদের জীবনচক্র বা মৌমাছিদের বসবাসটাও কিন্তু ঠিক মানুষের সামাজিক জীবনযাপনের মতোই। কীরকম? কীটপতঙ্গের যে সামাজিক জীবনে কাজের দায়িত্ব ভাগ করা থাকে, এই যে যারা হচ্ছে এই সামাজিক জীবনযাপনটা পরিচালনা করে, যেমন মৌমাছি, এদের মধ্যে কিন্তু এক একজনের কাজের দায়িত্ব একভাবে ভাগ করা থাকে, মানে এক একটা শ্রেণীর কাজের দায়িত্ব
ভাগ করা থাকে। যেমন হচ্ছে যেমন আমরা মৌমাছির কথা চিন্তা করি, প্রত্যেকটা দলের মধ্যে থাকে একটা রানী, মানে একজন রানী থাকবে যে হচ্ছে সবার মাথা। যেমন হচ্ছে মনে করো যে একটা এলাকায় যেমন মাতব্বর থাকে, যে মাতব্বর হচ্ছে মানে এলাকার সমস্যাগুলো সমাধান করে, বা কোনো দুর্ঘটনা ঘটলে বা হচ্ছে কেউ অন্যায় করলে তার জন্য বিচার সালিশ বসায়। তো এরকম হচ্ছে গিয়ে দলের মধ্যে একজন রানী থাকবে, মানে হেড, ওই দলের হেড থাকবে, কয়েকটা পুরুষ থাকবে, আর হচ্ছে থাকবে অসংখ্য শ্রমিক। তাহলে কয়েকটা পুরুষ, একটা রানী এবং হচ্ছে অসংখ্য শ্রমিক থাকবে। শ্রমিকের কাজ কি? অবশ্যই শ্রম দেয়া। তো সামাজিক জীবনযাপনের ফলে এদের মধ্যে এক ধরনের শ্রম বিভাগ দেখা যায়। শ্রমিকরা খাবার সংগ্রহ এবং বাসস্থানের দেখাশোনা সহ সব ধরনের কাজ করে থাকে। রানী এবং পুরুষ মূলত বংশ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তো এখানে হচ্ছে মৌমাছির কথাটা আমরা চিন্তা করি, মৌমাছির যে এক একটা চাক আছে, সেই একটা চাকে একটা মাত্র রানী থাকবে এবং সেখানে কয়েকটা পুরুষ মৌমাছি থাকে, এবং কয়েকটা পুরুষ মৌমাছি ছাড়া বাকি যত মৌমাছি আছে তারা সবাই হচ্ছে শ্রমিক থাকে। এখন রানীর কাজ কি? রানীর কাজ হচ্ছে সে শুধু বংশ বৃদ্ধি করবে, এবং এই কয়েকটা পুরুষ হচ্ছে সে বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করবে। তাহলে রানী এবং পুরুষ কী করবে? বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করে, এবং পুরুষ যখন মানে ডিম পাড়তে সাহায্য করবে, অর্থাৎ এই যে যখন হচ্ছে রানী এবং পুরুষের মিলন হবে তারপরেই কিন্তু তার ডিম থেকে বাচ্চা হবে। তো সেই ক্ষেত্রে পুরুষ কিন্তু তার কাজটা সম্পন্ন করেই হচ্ছে গিয়ে বেশি দিন বাঁচতে পারে না, তারা কিন্তু মরে যায়। কিন্তু এই যে শ্রমিক যারা আছে, শ্রমিক যে মৌমাছিগুলো থাকে, তারা কি করে জানো? এই যে আমরা ফুলের উপরে যে দেখি যে মধু সংগ্রহ করছে মৌমাছিরা, এগুলোই কিন্তু আসলে শ্রমিক মৌমাছি। এরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে মৌচাকে গিয়ে জমা রেখে সেখানে হচ্ছে বাসস্থানের দেখাশোনা করে, তারপরে হচ্ছে গিয়ে রানীর দেখাশোনা করে, ওইখানে হচ্ছে খাবারের দেখাশোনা করে, বা খাবারের মধ্যে এই যে খাবার বলতে তাদের মধুর কথা বলা হচ্ছে, সেই মধুটাকে তারা ঠিকমতো জায়গায় স্টোর করে রাখে। ঠিক আছে, এই কাজটা হচ্ছে এই শ্রমিক মৌমাছি করে থাকে। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা মৌচাকে কিন্তু মৌমাছিরা এই সামাজিক জীবনযাপনের মাধ্যমে তারা একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করছে। আচ্ছা, এরপরে দেখে কি বলেছে, ছোট পিঁপড়া থেকে শুরু করে ঘরের কোণের আরশোলা বলতে তেলাপোকাকে বোঝানো হয়, এবং বাহারি প্রজাপতি ও ঘাসফড়িং সবাই কীট পতঙ্গের অন্তর্ভুক্ত। তাহলে তোমাদেরকে কিন্তু আমি উদাহরণ আগেই বলে দিয়েছি, ছোট পিঁপড়া থেকে শুরু করে আরশোলা, ঘাসফড়িং, প্রজাপতি, মৌমাছি, মাছি, এরা সকলেই কিন্তু এই কীট পতঙ্গের অন্তর্গত। মাটি থেকে শুরু করে গাছপালা, জলাশয়, ফসলের মাঠ, এমনকি আমাদের বসতবাড়িতেও এদের দেখা যায়। তাহলে কোথায় কোথায় কীটপতঙ্গে দেখা যায়? কীটপতঙ্গকে মাটিতে দেখা যেতে পারে, গাছপালা, জলাশয়, ফসলের মাঠে দেখা যেতে পারে, তারপরে হচ্ছে আমাদের যে বসতবাড়ি সেখানেও দেখা যায়। আমাদের দেখো যে বাসার মধ্যে পিঁপড়া আছে, তেলাপোকা আসে, প্রজাপতি আসে, তো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই কীটপতঙ্গকে দেখে থাকি। কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে বিচরণকারী এই প্রাণীগুলো হয়ে উঠেছে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের মাঝে যে আন্তঃসম্পর্ক এবং খাদ্যজাল গড়ে উঠেছে তা কীটপতঙ্গ ছাড়া ভাবাই যায় না। তাহলে এই যে 40 থেকে 45 কোটি বছর আগে এই কীটপতঙ্গের আবির্ভাব হয়েছিল, তখন থেকে কিন্তু তারা এই পৃথিবীতে তারা বসবাস করছে, তারা এই পৃথিবীর ভারসাম্যটাকে ধরে রাখছে। তাছাড়া পরিবেশে বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে, এই আন্তঃসম্পর্ক এবং যে খাদ্যজাল গড়ে উঠেছে, সে খাদ্যজাল গড়ে ওঠার পিছনে কীটপতঙ্গের অবদান অপরিসীম। তো খাদ্যজাল বলতে কাকে বোঝানো হয়? একটা পরিবেশে অনেকগুলো আমরা বাস্তুতন্ত্র দেখে থাকি, তখন তাদের মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান, তাদের মধ্যে যে পারস্পরিক আন্তঃসম্পর্ক দেখা যায় বিভিন্ন প্রাণীদের মধ্যে, উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে, এই আন্তঃসম্পর্ককে বলা হচ্ছে খাদ্যজাল, অথবা এই যে বাস্তুতন্ত্র, যেগুলো বাস্তুতন্ত্র মিলে কিন্তু এই খাদ্যজালগুলো তৈরি হয়ে থাকে। আচ্ছা, কীটপতঙ্গকে আমরা সাধারণত ক্ষতিকর হিসেবে জানলেও প্রকৃতিতে রয়েছে এদের অপরিসীম উপকারী ভূমিকা। উদ্ভিদের পরাগায়ন থেকে শুরু করে প্রতিবেশে সার্বিক শৃঙ্খলা রক্ষা পায় কীটপতঙ্গের মাধ্যমে। অন্য প্রাণীর খাদ্য যোগান দিতেও রয়েছে কীটপতঙ্গের ভূমিকা। এই পোকামাকড় খেয়েই কিন্তু পাখি, বাদুড় এবং ছোট আকারের স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকে। সুতরাং পোকামাকড় না থাকলে পাখি, বাদুড়, ব্যাঙ এবং মিঠা পানির মাছও অদৃশ্য হয়ে যাবে। তাহলে কি বলতে, তাহলে হচ্ছে গিয়ে এই যে কীটপতঙ্গকে আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি এটা খুবই ক্ষতিকর, এটা আমাদের খাবার দাবার নষ্ট করে ফেলে, এটা আমাদের হচ্ছে কাপড় কেটে ফেলে, এগুলো অনেক ক্ষতি করছে। কিন্তু প্রকৃতিতে এদের অপরিসীম উপকারী ভূমিকা রয়েছে। কিভাবে উপকারী ভূমিকা রয়েছে? এই যে আমি যখন প্রজাপতির কথা বলেছি, প্রজাপতি মধু খাওয়ার জন্য যখন বিভিন্ন ফুলে ঘুরে বেড়ায়, তখন কিন্তু তারা নিজেদের মাধ্যমে, নিজেদের রেণুটাকে পরিবহন করার মাধ্যমে কিন্তু পরাগায়নে সাহায্য করে। তাহলে এই যে কীটপতঙ্গ হলেও সে কিন্তু পরিবেশে এই ফুলের মধ্যে পরাগায়ন ঘটিয়ে পরবর্তীতে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। তাছাড়া পাখি,
বাদুড় বা ছোট যে স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে তারা কিন্তু এই ছোট ছোট কীটপতঙ্গ খেয়েই কিন্তু বেঁচে আছে, এটা কিন্তু তাদের খাদ্য হিসেবে রয়েছে। কীটপতঙ্গ যদি না থাকে, পোকামাকড় যদি না থাকে, তাহলে মাছ বলি, পাখি বলি, বাদুড় বলি, এরা কিন্তু বাঁচতে পারবে না, কারণ তারা খাদ্যের অভাবে মারা যাবে। তো তারা নিজেরাই কখনো হয় অন্যের খাদ্য, কখনো বাস্তুতন্ত্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মাধ্যমে তারা হয়ে ওঠে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সেবক। তো বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র হচ্ছে যে কোনো একটা পরিবেশে যখন উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যখন হচ্ছে এক ধরনের সম্পর্ক যখন গড়ে ওঠে, এই আন্তঃসম্পর্কটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র, মানে পারস্পরিক যে সম্পর্কটা সেটা হচ্ছে গিয়ে বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত। তো এই বাস্তুতন্ত্রে কখনো কখনো সে নিজে খাদ্য হয়, মানে কীটপতঙ্গ নিজে খাদ্য হবে, কার খাদ্য হবে? অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। যেমন ব্যাঙের খাদ্যকে, ব্যাঙ হচ্ছে কীটপতঙ্গগুলো খাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমি বাস্তুতন্ত্রের কথা চিন্তা করি, বাস্তুতন্ত্রের কীটপতঙ্গগুলো ব্যাঙের খাদ্য হিসেবে অবস্থান করবে। আবার কখনো কখনো হচ্ছে কি হবে, তারা হচ্ছে বাস্তুতন্ত্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করবে। কিভাবে? এই যে কীটপতঙ্গগুলো হয়তো শস্য খাবে, অথবা ধান খাবে, এগুলো খেয়ে কিন্তু কীটপতঙ্গগুলো বেঁচে থাকবে, এবং কীটপতঙ্গগুলো যদি বেঁচে থাকে তখন কিন্তু ব্যাঙ সেই কীটপতঙ্গগুলোকে খেয়ে নিজেরা বাঁচতে পারবে। অর্থাৎ কীটপতঙ্গকে খাওয়ার জন্য কীটপতঙ্গগুলোকে বেঁচে রাখার প্রয়োজন। তাহলে কি হচ্ছে? তাহলে বাস্তুতন্ত্রকে ধরে রাখতে হলে কীটপতঙ্গ থাকার খুবই খুবই দরকার, কারণ যদি কীটপতঙ্গ না থাকে ব্যাঙ কিন্তু খাবার পাবে না, আর ব্যাঙ যদি খাবার না পায় তাহলে ব্যাঙকে যে প্রাণী খায় সেই প্রাণীও কিন্তু সে ব্যাঙদের পাবে না। আচ্ছা, কোনো কোনো পতঙ্গ ক্ষতিকর হলে অধিকাংশ প্রজাতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের উপকার করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৌমাছি, প্রজাপতি, রেশম কীট, ঘাসফড়িং ইত্যাদি। মৌমাছি কি করে? আমরা সকলেই জানি হচ্ছে গিয়ে যে বিভিন্ন এই কীটপতঙ্গগুলো হচ্ছে আমাদের ক্ষতি করলেও এরা কিন্তু উপকার করে থাকে। যেমন হচ্ছে যে মৌমাছির কথা আমরা জানি, মৌমাছি হচ্ছে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, এবং তারা কি করে? মৌচাকে মধু জমা রাখে। এই মধু আর মোম অন্যতম প্রাকৃতিক সম্পদ। এই মধু আর মোম কিন্তু মানুষ মানে সংগ্রহ করে পরবর্তীতে কিন্তু মোম হচ্ছে কাজে লাগায়, এবং মধুটা কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে থাকে। এছাড়া মৌমাছি কি করে? বিভিন্ন ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আমি একটু আগে বললাম, যখন মধু সংগ্রহ করে তখন কিন্তু তাদের পায়ের সাথে বিভিন্ন ফুলের রেণু লেগে পরাগায়নে সাহায্য করে থাকে। রেশম কীট, রেশম পোকা, রেশম পোকার নাম আমরা সকলেই জানি। রেশম পোকা কি করে? রেশম পোকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পতঙ্গ। এই রেশম কীট পালনের মাধ্যমে উৎপন্ন করা হয় রেশম সুতা, যা থেকে মূল্যবান বস্তু সামগ্রী তৈরি হয়। রেশম কীট হচ্ছে চাষ করা হয়। রেশম পোকা হচ্ছে গিয়ে দেখা যায় চাষ করার মাধ্যমে তাদের কি হয়? রেশমের শরীর থেকে রেশমের লালার মাধ্যমে যে সুতা বের হয়, সেই সুতাটাকে তারা অনেক প্রসেস করে, সেটা কি করে? প্রসেস করে হচ্ছে রেশম সুতা বা হচ্ছে সিল্ক তৈরি করে। এই সিল্ক কিন্তু খুবই সুন্দর, খুবই শাইন, খুবই উজ্জ্বল একটা তন্তু। এই সিল্কের কাপড় কিন্তু আমরা যখন দেখি তখন আমরা দেখলেই বুঝতে পারবো যেটা কতটা উজ্জ্বল। তো সিল্কের কাপড় বা রেশম যে কাপড়টা আছে, সেই রেশমি কাপড় দিয়ে কিন্তু বিভিন্ন বস্তু যেগুলো বিভিন্ন হচ্ছে বস্ত্র সামগ্রী তৈরি হয়। কি কি? যেমন শাড়ি তৈরি হয়, যেমন রেশমের শাড়ি বা সিল্কের শাড়ি তৈরি হয়, সিল্কের জামা তৈরি হতে পারে। তো এরকম হচ্ছে রেশম পোকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে। কীটপতঙ্গের মধ্যে সবচাইতে আকর্ষণীয় হলো প্রজাপতি এবং ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের ছবি কিন্তু আমরা একটু আগে দেখেছি। আর প্রজাপতি কিন্তু আমাদের সকলেরই কিন্তু প্রজাপতি অনেক পছন্দ। কেন? কারণ রং বেরঙের প্রজাপতির উড়াউড়ি নিমেষে মুগ্ধ করে মানুষকে। প্রজাপতি কিন্তু হরেক রঙের রয়েছে, বিভিন্ন রঙের প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায়, দেখতে এত সুন্দর লাগে যে এইগুলো কিন্তু মানুষকে আসলে মুগ্ধ করে। আচ্ছা, শুধু সৌন্দর্য আর বর্ণিল বাহার নয়, ফুলে ফুলে ঘুরে পরাগায়নের মাধ্যমে পরিবেশের জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে এদের ভূমিকা অপরিসীম। তাহলে এই যে এদের যে সৌন্দর্য, এদের যে বর্ণিল বাহার, যে তারা দেখতে এত সুন্দর থাকার পরও কিন্তু তারা হচ্ছে কি ঘুরে ঘুরে, মানে ফুলের উপরে ঘুরে ঘুরে পরাগায়নের মাধ্যমে পরিবেশের জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে। পতঙ্গের আরেকটি সুপরিচিত দল হচ্ছে পিঁপড়া। ঠিক আছে, পিঁপড়া তো আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, মানে সারা জায়গায় পিঁপড়া থাকে। এই পিঁপড়ারা কোথায় বসবাস করে? এরা মাটির গর্তে বসবাস করে, গাছের কোটরে বসবাস করে, অথবা বিভিন্ন আসবাবপত্রের ফাঁকে তারা বাসা বাঁধে, এবং বাসা বেঁধে কি করে? তারা হচ্ছে বাসা বেঁধে হচ্ছে সেখানে একসাথে থাকে। এবং পিঁপড়ারা দেখবা দলগতভাবে থাকে, মানে তারা একসাথে থাকবে, একা কখনোই থাকবে না।
তো সামাজিকভাবে কিন্তু তারা অবস্থান করছে। তো সামাজিকভাবে অবস্থান করছে এবং তুমি যদি কখনো পিঁপড়ার বাসা পাও, পিঁপড়ার বাসা তুমি যখন ভাঙবে দেখবে কি সেখান থেকে দলে দলে হাজার হাজার পিঁপড়া কিন্তু বের হচ্ছে। এবং যদি তারা কোথাও খাবার পায় তারা কিন্তু লাইন ধরে সেই খাবারটাকে নিয়ে তাদের বাসায় নিয়ে যায়। তা অর্থাৎ তারা কিন্তু একা থাকে না, তারা কিন্তু দলবদ্ধভাবে থাকে, তারা কিন্তু একটা সামাজিক জীব, তাদেরকে কিন্তু সামাজিক জীব বলা যায়। এরা খুবই সামাজিক, এটা একটু আগে উদাহরণ দিয়ে বললাম, সারি বেঁধে চলাচল এবং খাদ্য সংগ্রহ করে। এদের বাড়ি ফেরা এবং খাবার সংগ্রহের জন্য সূর্যালোকের কৈনিকতা নিরূপণ করে চলে। অর্থাৎ এদের যে বাড়ি ফেরা, বাড়িতে যে ফিরবে, খাবার সংগ্রহ করবে, এইটার জন্য সূর্যের আলো কতটুকু পড়ছে, সূর্যের আলো তারা যেখানে অবস্থান করে সেখানে সূর্যের আলো কতটুকু পড়ছে তার উপর নির্ভর করে তারা খাবারটা সংগ্রহ করে এবং বাড়ি ফিরে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে পিঁপড়া কিন্তু সবসময় থাকবে, কিন্তু শুধুমাত্র শীতকালে পিঁপড়াদের খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? কারণ ওই সময়টা সূর্যের আলোটা যে শীতকালে কি হয়, সূর্যের আলোটা কম পড়ে এবং পিঁপড়ারা ঠান্ডার মধ্যে থাকতে পারে না, এই জন্য তারা কিন্তু ঠান্ডার মধ্যে তারা বের হয় না। তাছাড়া অন্য যে কোনো সময় পিঁপড়াদের দেখতে পাওয়া যায়। এরা কি করে, এরা আমাদের উচ্ছিষ্ট খাবার, অন্য মৃত পোকামাকড় খেয়ে পরিবেশটাকে সুন্দর রাখে। এদের খাবারই গিয়ে ওরা সব ধরনের খাবারই খাবে, উচ্ছিষ্ট খাবার খায়, ময়লা আবর্জনা খাবে, মৃত পোকামাকড় খাবে এবং এগুলো খেয়ে তারা পরিবেশটাকে পরিষ্কার রাখে। চিন্তা করে দেখো, পিঁপড়া এমন একটা কীটপতঙ্গ যে উচ্ছিষ্ট খেয়ে পরিবেশটাকে ভালো রাখছে। তার মানে আমরা যদি পিঁপড়াটাকে মেরে ফেলি তাহলে কি হবে? তাহলে ক্ষতি আমাদেরই হবে, কারণ তারা তারা যে ময়লাটাকে খেয়ে ফেলছে সেই ময়লাটাকে তারা আর খেতে পারবে না, পরিবেশটা কিন্তু নোংরা থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীটপতঙ্গের ভূমিকা কি, কীটপতঙ্গ কিভাবে আমাদের জীবনে উপকারী ভূমিকা পালন করছে। হ্যাঁ, ওদের দ্বারা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই, কিন্তু তারপরও কিন্তু প্রত্যেক কীটপতঙ্গেরই কিন্তু অনেক উপকারী দিক রয়েছে। তাহলে আজকের পর্বে তোমরা কীটপতঙ্গ সম্পর্কে অনেক কিছু জানলে। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।